আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়াকে টি-20তে সর্বনিম্ন ৬২ রানে অল আউট করল বাংলাদেশ। সাকিবের রেকর্ডের দিনে ৪-১ সিরিজ জয় স্বাগতিকদের। ১৫ই আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। গণটিকা কেন্দ্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাচ্ছেন না অনেকেই। করোনায় দেশে আরও ২৪৫ জনের মৃত্যু। লকডাউন উপেক্ষা করে রাজপথে যানবাহন ও মানুষের ঢল। এবং পদ্মা সেতুর পিলারে এবার ধাক্কা দিল রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। মিরপুরে পঞ্চম ও শেষ টি-20তে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়ে ৪-১ সিরিজ জিতল বাংলাদেশ। ১২৩ রানের টার্গেট দিয়ে অজিদের দলীয় সর্বনিম্ন ৬২ রানে থামায় টাইগাররা। প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় বোলার হিসেবে টি-20তে ১০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। বঙ্গবন্ধু টি-20 ইন্টারন্যাশনাল সিরিজ ভার্সেস অস্ট্রেলিয়া। বাংলাদেশ চিরস্মরণীয় এক সিরিজ উপহার দিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মুখোমুখি প্রথম টি-20 সিরিজের ট্রফি জিতল টাইগাররা। সিরিজ জয় আগে নিশ্চিত হলেও শেষ ম্যাচে আরও বেশি রং ছড়িয়েছে স্বাগতিকরা। লো স্কোরিং উইকেটে বাংলাদেশের দেয়া ১২৩ রানের লক্ষ্যটাও যে বেশ কঠিন। জোড়া উইকেট নিয়ে শুরুতেই তা বুঝিয়ে দিলেন নাসুম আহমেদ। If you look at the speed of this ball, it was 97 k. এরপর সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে নিজেদের দলীয় সর্বনিম্ন ৬২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। Much quicker in the air as well as off the wicket. ১২ রানে ৩ উইকেট নিয়েছেন সাইফুদ্দিন, আর মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে অজিদের লজ্জায় ডুবেছেন সাকিব। Playing his very first game of the series and picked up that. ম্যাথু ওয়েডের পর অ্যাস্টন টার্নারের উইকেট নিয়ে ১০০তম উইকেটের মাইল ফলক স্পর্শ করেন তিনি। সেই সাথে টি-20তে একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেট নেয়ার অনন্য রেকর্ডও করেন সাকিব। তাতে ১৩ ওভার ৪ বলে অজিদের ৬২ রানে গুটিয়ে দিয়ে ৬০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্তই। সৌম্য সরকারের জায়গায় খেলতে নামা মেহেদী হাসানকে নিয়ে ২৭ বলে ৪২ রানের উদ্বোধনী জুটি করেন মোহাম্মদ নাইম। তবে দলীয় ৬০ রানে ২৩ করা নাইম, মেহেদী ও সাকিব আল হাসান বিদায় নিলে হুট করেই চাপে পড়ে টাইগাররা। এরপর সৌম্য ১৬ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১৯ রানে আউট হলে ৯৬তে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিক শিবির। শেষের ৫ ওভারে বেশি হতাশ করেছে টাইগাররা। শেষ ৩০ বলে ৩ উইকেটে মাত্র ২০ রান যোগ করে তারা। তাতে উড়ন্ত সূচনার পরও ৮ উইকেটে ১২২ রানেই থামে বাংলাদেশ। যদিও এই স্কোরেই অস্ট্রেলিয়াকে হেসে খেলে হারায় টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। সাকিব আল হাসানের রেকর্ডের দিনে শেষ টি-20তে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয় সম্মিলিত চেষ্টার ফল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব। আর একটি মাত্র জয় নিয়ে দেশে ফিরছে অজিরা। পরাগ আরমানের রিপোর্ট। টানা ৩ টি-20 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চতুর্থ ম্যাচ হেরে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হাতছাড়া করেছিল। তবে জয়ের ধারায় ফিরে সিরিজ শেষ করতে চেয়েছিল টাইগাররা। মিরপুরের মন্থর পিচে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে শেষ হাসি হাসে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জয়কে জাতির জনক এবং তার পরিবারকে উৎসর্গ করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। Every game is important and you need to show that hunger and you need to keep improving
in T20 cricket, because I felt that though the ranking doesn't show that we're a very good side, but I have always felt that our team has a very good potential to be a very good team in T20 format. টি-20তে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে 1000 রান এবং 100 উইকেট শিকারের মাইলফলক গড়েন সাকিব আল হাসান। মিরপুরের কঠিন উইকেটে টাইগারদের এই ফল দলগত প্রচেষ্টাও বলে জানান তিনি। Today I think we executed it better. I think we started with the bat brilliantly, so that gives us the momentum. It wasn't easy for the batsmen, but I thought throughout this tournament series bowlers did a fantastic job. টি-20তে 123 রান খুব একটা বড় কিছু নয়, কিন্তু বাংলাদেশের বোলাররা এই সহজ লক্ষ্যকেই কঠিন করে দেয় অজিদের কাছে। বাংলাদেশের ঘূর্ণি বলে খেই হারায় মেথু ওয়েডের দল। তবে নতুনদের জন্য এটা অনেক বড় শিক্ষা বলে জানান অজি অধিনায়ক। Unfortunately, we couldn't quite get those scores and get those totals to challenge the Bangladesh team. But I thought our bowlers were terrific on this too. Our spinners were exceptional. So there were some positives there with our bowling. And, you know, some guys got some good exposure. Mitch Marsh continues to grow on these pitches. It's something that he's had to work on for a long time to get. অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ শেষ করতে পারাটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। পরাগ আরমান, এটিএন বাংলা। আগামী 15 আগস্টের মধ্যে দেশে আরও 54 লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি বলেন, এই টিকা আসলে দেশব্যাপী গণটিকা কার্যক্রম আরও গতি পাবে। এদিকে সংক্রমণ কমাতেই অর্ধেক গাড়ি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আপেল মাহমুদের রিপোর্ট। কেন্দ্রে বিভ্রান্তি, অব্যবস্থাপনা ও টিকা স্বল্পতায় ভ্যাকসিন নিতে এসে ফিরে গেছেন অনেকেই। বরাদ্দ টিকার চেয়ে চাহিদা বেশি হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান স্বাস্থ্যকর্মীরা। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে গণটিকার অব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। যেভাবে নির্বাচনের সময় লোকে আসে, লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভ্যাকসিন নেয়, এবং আমরা প্রতিটা ইউনিয়নে আমরা 600 করে ভ্যাকসিন দেওয়ার একটা পরিকল্পনা ছিল। আমরা দেখলাম যে তার থেকে অনেক বেশি লোক এসে হাজির হয়েছিল। আমাদের যে সমস্ত সেন্টারে ভ্যাকসিন বেশি ছিল তারা বেশি দিয়েও দিয়েছে, এবং যারা পায়নি যে সমস্ত জায়গায়, কারণ ঝড় বৃষ্টির কারণে অনেক জায়গায় ভ্যাকসিন নেয় নাই। এক সপ্তাহের মধ্যে আরও 54 লাখ টিকা আসার কথাও জানান তিনি। মেসেজ যাচ্ছে না, কারণ হলো যে টিকার যখন আপনার হাতে এনাফ থাকবে তখন মেসেজ যেতে থাকবে, আবার টিকা যখন অ্যাভেল থাকে না তখন মেসেজ স্লো হয়। সামনে মেসেজ আরও যাবে, যখন এই 50 লক্ষ বা 1 কোটি চলে আসবে তখন তারা পেতে থাকবে, কারণ টিকার প্রাপ্তির সাপেক্ষে তো আপনি মেসেজটা দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, বুধবার থেকে সবকিছু খুলে দেওয়া হলেও বিনোদন কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও গণজমায়েত বন্ধ থাকবে। অর্ধেক বাস নামানোর প্রসঙ্গেও ব্যাখ্যা দেন তিনি। যুক্তিটা হলো যে একসাথে যেন বেশি গাড়ি ঢাকার দিকে বা চিটাগাংয়ের দিকে না ঢুকে, জেলা পর্যায়ে ডিসি, এসপি বা ওই আপনার পরিবহন সংক্রান্ত মালিক এবং শ্রমিকদের সাথে বসে আমরা নিজেরাই ঠিক করে দেব এই বাসগুলো অর্ধেক, যতগুলো বাস আছে তার বাস বা যাই হোক অর্ধেক আজকে চলবে, পরে আর অর্ধেক আরেক। বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন ও বাংলাদেশ চিড়িয়াখানা আইন 2021-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। টিকা বরাদ্দ 350, কিন্তু কেন্দ্রে হাজির হাজারো মানুষ। 2 থেকে 3 ঘন্টার মধ্যেই টিকা শেষ। দীর্ঘ সময়ে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাচ্ছেন না অনেকেই। আছে স্বজন প্রীতির অভিযোগও। রাজধানী সহ দেশের বেশিরভাগ জায়গায় এভাবেই চলছে গণটিকা কার্যক্রম। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকার সরবরাহ না থাকলে বরাদ্দ বাড়ানো সম্ভব নয়। মাহবুব কবির চপলের রিপোর্ট। সকাল 9টায় টিকা দেওয়া শুরুর 2 ঘন্টা পরে শেষ। বাকিদের বলা হয় ফেরত যেতে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ জানান টিকা প্রত্যাশীরা। আমরা তো কাজ করে খাই, আমরা বাসা বাড়ি কাম করে খাই, আঙ্গুর সুই আগে দিল নাকে। এতগুলো লোকের হয়রানি করেন মানেটা কিটা? কালকে আসছিলাম, আজকে আসছিলাম,
সাধারণ পাবলিক কি মানুষ না, কমিশনের লোকগুলোই কি মানুষ? তবে স্বজন প্রীতির অভিযোগ অস্বীকার করেন স্থানীয় কাউন্সিলর কিন্তু গেটে দাঁড়িয়ে কাউকে ভিতরে ঢুকায় নাই। সিরিয়াল যেটুকু ছিল সিরিয়াল অনুযায়ী সবাই ভিতরে ঢুকেছে। রাজধানীর সব কেন্দ্রে ছিল টিকা প্রত্যাশীদের ভিড়। যারা কেন্দ্রে ঢুকতে পেরেছেন তারা এনআইডি কার্ড দেখিয়ে খুব সহজেই টিকা নিতে পেরেছেন। একটি ঘরে বসিয়ে একের পর এক টিকা দেন স্বাস্থ্যকর্মীরা। এরপর তাদের দেয়া হয় টিকা কার্ড। খুবই সুন্দর, খুবই ভালোভাবে আমরা টিকা দিলাম। আইডি কার্ড দিয়ে আমরা টিকা নিতে পারছি, তো আমরা আল্লাহর রহমতে ভালো। আগের সাই থেকে এখন অনেক সহজ হয়েছে আর কি, টিকাটা দেওয়াতে ভালো হইল। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে টিকা কেন্দ্র করা হয়েছে। দৈনিক টিকা বরাদ্দ 350, যা অপর্যাপ্ত বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের যে বরাদ্দ এটা সাফিসিয়েন্ট না, বরাদ্দটা যদি কিছু বাড়িয়ে দেওয়া হয় তাইলে এই ভিড়টা কমে যাবে। যাদের আইডি কার্ড নাই এটা খুব দ্রুত ব্যবস্থা করতে হবে। তবে টিকার সরবরাহ না বাড়লে বরাদ্দ বাড়ানো সম্ভব নয় বলে জানান টিকা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক। একটা ক্যাম্পেইনে একটা কেন্দ্র কিন্তু দেবে, আমাদের হিসাব ছিল 200 দেওয়া যাবে। সিটি কর্পোরেশনের চাহিদা অনুযায়ী 350 করে বরাদ্দ দিয়ে দেওয়া, এবং এরপরে চাহিদা থাকলেও আমার তো ভ্যাকসিন নাই। এদিকে সারা দেশে গণটিকা কার্যক্রমে অনিয়ম ও সংকটের তথ্য পাওয়া গেছে। অনেক জেলায় 2 দিনেই শেষ হয়েছে টিকা। নারায়ণগঞ্জ সহ কোথাও কোথাও টিকা না পেয়ে হামলার ঘটনাও ঘটেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারের এসেনশিয়াল ড্রাগসের গোপালগঞ্জ প্ল্যান্টে উৎপাদন করা হবে করোনার টিকা। এরই মধ্যে শেষ হয়েছে প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। বিদেশ থেকে আপাতত উপকরণ এনে বাংলাদেশে বোতলজাত করা হবে টিকা। দেশে ভ্যাকসিন উৎপাদন শুরু হলে এবছরই সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। দেশের 80% অর্থাৎ প্রায় 13 কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। এজন্য বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের পাশাপাশি দেশেই নিজস্ব উদ্যোগে করোনার টিকা উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টার অংশ হিসেবে চীন, রাশিয়া ও আমেরিকার সাথে যৌথভাবে টিকা উৎপাদনের আলোচনা চলছে বাংলাদেশের। এরই মধ্যে রাষ্ট্রীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের গোপালগঞ্জ প্ল্যান্টে টিকা তৈরির প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। চুক্তি হলে আপাতত টিকার উপকরণ এনে ভ্যাকসিন উৎপাদন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। গোপালগঞ্জে আপনারা জানেন যে ইডিসিএল একটা ভালো বিশাল ল্যাবরেটরি আছে, ওইখানে হয়তো নতুন প্রজেক্ট করে নিয়ে গিয়ে সেটা শুরু করা যাবে। শুধু চীন আর রাশিয়ার কথা আমি বলবো না, সব দিকেই সমস্ত জায়গাগুলোতেই আসলে ওপেন আপ আছে, এবং হয়তো এমনও হতে পারে আমাদের বাংলাদেশের জন্য প্রোটিন ভ্যাকসিন অথবা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন প্রেফারেবলি সুইটেবল হবে রাদার দ্যান ডিএনএ ভ্যাকসিন অথবা এমআরএনএ ভ্যাকসিন। করোনা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় টিকা উৎপাদনে আমেরিকা ও যুক্তরাজ্যের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। ডিসিএল কে ব্যবহার করে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, ব্যাপারটা বেশ কয়েকজন বৈজ্ঞানিক এবং এই প্রোটিন প্রোডাক্টের কিছু ইয়ার সঙ্গে যারা কাজ করেন। ইংল্যান্ডের একটা গ্রুপ আছেন যারা বিশেষ করে সারা গিলবার্টদের একটা যে গ্রুপ যারা আসলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, তাদের একজন আছেন প্রফেসর এলান টাউনশেড এবং আরেস। প্রাথমিক আলোচনা এগুলো ওনাদের কাছ থেকে আমরা আইডিয়া নেওয়া এবং ওনাদের প্রোডাক্টগুলো আমাদের জন্য কোনটা ফিজিবিলিটি হবে আলোচনা করা। এই 2-3টা মিটিং আমরা ওনাদের সঙ্গে সম্পন্ন করেছি। বর্তমানে আইভি ফ্লুইড ও পেনিসিলিন সহ আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ইনজেকশন তৈরি হচ্ছে এসেনশিয়াল ড্রাগসের গোপালগঞ্জ প্ল্যান্টে। এছাড়াও সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে দেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধের প্রায় 90% উৎপাদন করছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনায় দেশে আরও 245 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ 83 জন মারা গেছেন। ভয়াবহতা বাড়ছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে মৃত্যু হয়েছে 71 জনের। তবে সবশেষ 24 ঘন্টায় শনাক্তের হার নেমে এসেছে 24%, যা 2 মাসের মধ্যে সর্বনিম্ন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে করোনা সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর মিছিল থামছে না। সবশেষ এই ভাইরাস আরও 245 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 22,897 জনে। জুলাই মাসে দৈনিক গড় মৃত্যু যেখানে 199 জন ছিল, তা গত 7 দিনে বেড়ে দাঁড়িয়েছে 248 জনে। মৃতদের মধ্যে 128 জন পুরুষ, নারী 117 জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 21 থেকে 50 বছরের মধ্যে মারা গেছেন 49 জন, আর 51 থেকে 80 বছরের মধ্যে 194 জন। 11 থেকে 20 বছর বয়সীদের মধ্যে মৃত্যু হয় 2 জনের। এদিকে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে কমেছে সংক্রমণের হার। শেষ 24 ঘন্টায় 47,207 জনের নমুনা পরীক্ষায় 11,463 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 24.28%, যা গত 30 জুনের পর সর্বনিম্ন। ঢাকা বিভাগে শনাক্ত 6,000-এর বেশি, আর চট্টগ্রাম বিভাগে 2,104 জন। বাড়ছে সুস্থতার হারও। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14,412 জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে রাজপথে নেমেছে যানবাহন ও মানুষের ঢল। রাজধানী ফিরেছে তার চিরচেনা স্বাভাবিক রূপে। নগর জুড়ে ছিল তীব্র যানজট। কোনো কোনো সড়কে যানজটের কারণে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। অথচ দেশ জুড়ে চলছে সর্বাত্মক কঠোর লকডাউন। সড়কে নেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। শারফুল আলমের রিপোর্ট। স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে চালু হচ্ছে সরকারি বেসরকারি সব অফিস। এই কারণে রাজধানীতে আসা মানুষের চাপ বাড়ছে। ঈদ ও লকডাউনে দীর্ঘ ছুটি কাটিয়ে সীমাহীন দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কর্মস্থলে আসছেন তারা। তবে সরকারি বিধিনিষেধের মধ্যে যানবাহন ও মানুষের এই ঢল করোনা ভাইরাসের সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। লকডাউন তুলে দেওয়ার পর এই স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের। মাদারপুর থেকে আসছি, জি প্রথমে আসছি হলো অটোতে, তারপরে আসছি সিএনজিতে। ভাড়া একটু বেশি নিচ্ছে, ডাবল নিচ্ছে আর কি। গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে ভেঙে ভেঙে অনেকেই রওনা হন গন্তব্যে। রাজধানীর প্রবেশপথগুলোতে এদিন ছিল বাড়তি ভিড়। অতিরিক্ত পরিবহনের চাপ সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। হেঁটে চলা এবং গাড়িতে আসার লোকজনের চাপ অনেকটাই বেশি, বিশেষ করে পার্সোনাল গাড়িগুলোর চাপ সবচেয়ে বেশি। আইন অমান্য করে যাত্রী পরিবহন করায় জরিমানাও গুনতে হয় অনেককেই। 4 জন আনলে 1600 টাকা আনছে, হয়তো মালিকের এটা তো স্যার যেভাবে এরা কেসটা করলো, এটা তো স্যার সম্পূর্ণ বেআইনি করলো। হুন্ডার বিরুদ্ধে জরিমানা করেছি, হেলমেট ছিল না, 3 জন নিয়ে আসছে। টানা 3 দিন বন্ধ থাকার পর ব্যাংক, বিমা ও পুঁজিবাজার চালু হয় রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট। এজন্য স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি ভোগান্তি ঢাকাবাসীর। এই কারণে নির্দিষ্ট গন্তব্য পথে যেতে হয়রানিতে পড়েন কেউ। ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হয় অনেককেই। এদিকে ঘোষণা অনুযায়ী 11 আগস্ট থেকে চলবে ট্রেন। আজ থেকে কমলাপুর স্টেশনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। লকডাউন খুলে দিছে, এই জন্য বাড়িতে যেতে চাচ্ছি, এই জন্যই আসলে আসা। লালমনিরহাটে টিকিট নিয়েছি এবং আজকে টিকিট পেতে কোনো সমস্যা হয় নাই। সমপরিমাণ সিটের বিপরীতে অনলাইন ও কাউন্টার থেকে বিক্রি হচ্ছে 11 থেকে 13 আগস্টের ট্রেনের টিকিট। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশব্যাপী করোনার গণটিকা কার্যক্রম নিয়ে জনস্বার্থ বিরোধী বক্তব্য দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মন্তব্য করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, জনস্বার্থ বিরোধী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরিমণির অপকর্মের দায় সাংস্কৃতিক অঙ্গনের নয়, শুধু তারই বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। এই টিকার বিরুদ্ধে যখন অপপ্রচার হয়, সেই অপপ্রচারটা সরকারের বিরুদ্ধে নয়, সেই অপপ্রচারটা হয় জনস্বার্থ বিরোধী। এবং জনস্বার্থ বিরোধী যদি কেউ অপপ্রচার চালায়, সেটি বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তো যারা এই কাজটি করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ এই টিকার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তারা জনস্বার্থ বিরোধী কাজ করছেন এবং সেটি দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। করোনা মোকাবেলায় লকডাউন নিয়ে সরকার দেশবাসীর সাথে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। তার ভাষায়, করোনায় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
নিজেদের মধ্যে দলাদলি ও কোন্দল বন্ধ করে দলকে শক্তিশালী করতে নেতা কর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। আজকে সরকার একদিকে যেমন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে আপনার সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখন এটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের যে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে, মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, যে নিজেদের মধ্যে দলাদলিটাকে একেবারে বন্ধ করুন, নিজেদের মধ্যে কোন্দলকে বন্ধ করতে হবে, ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্য ছাড়া কোনো উপায় নেই। পদ্মা সেতুর পিলারে আবারও আরেকটি ফেরি ধাক্কা দিয়েছে। সন্ধ্যায় মাদারীপুরের বাংলা বাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দেয় রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। বিআইডব্লিউটিসি জানায় প্রচণ্ড স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, ধাক্কা খাওয়ার পর একটি পণ্যবাহী যান ফেরিতে থাকা একটি প্রাইভেট কারের ওপর পড়ে যায়। এতে আহত হয়েছেন 2-3 জন। 10 নম্বর পিলারে যে পিছন সাইডে ঢালে গেছে, আমি গাড়ির উপরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে গাড়িও আমার সঙ্গে পড়ি প্রাইভেটের উপরে পড়েছে। ওর ভিতরে মহিলা ছিল, আল্লাহর রহমতে সে বেঁচে গেছে। ট্রাক আমার উপরে মাথার উপরে উড়মুড়ে পড়ছে, আমি কিছু দেখিনি। ভাই আমার টাইনে বের করেন, আমার বাচ্চারা কোয়ানে আছে। সিলেটের জকিগঞ্জে নতুন একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। সেখান থেকে 12-13 বছর ধরে প্রতিদিন প্রায় 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ তথ্য জানান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্রে উত্তোলনযোগ্য গ্যাস মজুদ আছে 50 বিলিয়ন ঘনফুট, যেখান থেকে প্রায় 12 থেকে 13 বছর গ্যাস পাওয়া যাবে, যার মূল্য প্রায় 1276 কোটি টাকা। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, 1.5 থেকে 2 বছরের মধ্যে নতুন গ্যাস ক্ষেত্রে পাইপলাইন নির্মাণ করা হবে। এই গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন আমরা প্রায় 10 MMCF এর মতো গ্যাস পাবো, এবং এটার যে মজুদ আমরা এই পর্যন্ত যা পেয়েছি প্রায় 68 BCF গ্যাস এখানে মজুদ আছে। প্রায় 12 থেকে 13 বছর পর্যন্ত আমরা গ্যাস উত্তোলন করতে পারবো। প্রতিমন্ত্রী আরও জানান, সিলেট গ্যাস ফিল্ডে আরও 10টি ড্রিলিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সার্ভে ও নতুন করে ড্রিলিংয়ের জন্য কাজ শুরু হয়েছে। এছাড়া জকিগঞ্জে আরও 3টি স্থানে কাজ চলছে বলেও জানান তিনি। বাপেক্স এখন আগের থেকে বলতে পারি যে যথেষ্ট সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। নতুনভাবে তারা অর্গানাইজ তৈরি করছে, ম্যানেজমেন্ট সিস্টেম তারা তৈরি করছে, আধুনিকভাবে কিভাবে আরো উত্তোলনের কাজে যাওয়া যায়, এবং সিলেট গ্যাস ফিল্ড ইতিমধ্যে আরো 10টি ড্রিলিং এর জন্য তারা প্রস্তুতি নিয়েছে। নতুন এই গ্যাস ক্ষেত্রে মোট 4টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 20 আগস্ট সারা দেশে পালিত হবে পবিত্র আশুরা। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এর সিদ্ধান্ত হয়। ধর্ম সচিব নুরুল ইসলাম জানান, আজ দেশের আকাশে কোথাও মহরম মাসের চাঁদ দেখা যায়নি, তাই সব তথ্য পর্যালোচনা করে আগামী 11 আগস্ট থেকে মহরম মাস গণনা শুরু হবে। গ্রামীণ জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনা না গেলে করোনায় মৃত্যু কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহের পাশাপাশি নিজস্বভাবে উৎপাদনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এটিএন বাংলার মুক্তমত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় গণটিকাদান কর্মসূচি ফলপ্রসূ করতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু রাখার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শফিউল আলম সুজনের রিপোর্ট। দেশ জুড়ে চলছে গণটিকা কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ কমাতে দ্রুত সময়ের মধ্যে সবাইকে টিকার আওতায় আনার পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা। গণটিকা নিয়েতে গিয়ে আমি বিভিন্ন মিডিয়াতে দেখলাম গণভোগান্তি হয়ে গেছে।
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ও গণটিকা নিয়ে মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন, দ্রুত সময়ের মধ্যে জনগণকে টিকার আওতায় আনতে হবে। এক্ষেত্রে টিকার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দেশে ভ্যাকসিন তৈরিতে জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। ভ্যাকসিনের ফিউচার প্রোডাকশনের একটা পরিকল্পনা থাকা উচিত, যাতে ইন ফিউচার নিজের দেশে ভ্যাকসিন দিয়ে একটা 20% মানুষ যদি কাভার করা যায়, তাহলে অনেকটা সুবিধা হবে। গ্রামের মানুষের ভ্যাকসিন দেওয়া দরকার, কিন্তু আমার যতদূর ধারণা, আমি গত 7 দিন যতটুকু বুঝতে পেরেছি যে গ্রামের মানুষের কিন্তু ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে যে আগে যে একটা জড়তা ছিল এটা নেই, এখন সবাই ভ্যাকসিন চায়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সবাইকে টিকার আওতায় আনার মাধ্যমে করোনা মহামারী মোকাবেলা সম্ভব, তাই টিকার পরিমাণ দ্রুত সময়ের মধ্যে বাড়াতে হবে। গণটিকা কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে টিকার পরিমাণ বাড়াতে হবে। একই সাথে টিকা দেবার সময়সূচি সপ্তাহে 7 দিনই করতে হবে, অর্থাৎ প্রতিদিন করে সকাল থেকে বিকেল পর্যন্ত যদি টিকা দেওয়া হয় এবং টিকার পরিমাণ বাড়ানো হয়, তাহলে এই গণটিকা কর্মসূচিকে বাস্তবায়ন করা যাবে। টিকা যদি নির্দিষ্ট সময় না এসে যদি দেখা গেল যে এই বছরের শেষের দিকে টিকা আসে এবং আমরা সবাইকে টিকা দেওয়ার কথা বলে থাকি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা যে আমাদের যে ডেল্টা ভেরিয়েন্ট আসছে বা করোনার যে মহামারী আমরা রোধ করবার চেষ্টা করছি, সেটি কিন্তু আমরা রোধ করতে পারবো না। টিকার পাশাপাশি সবাই স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না বলেও অভিমত আলোচকদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকীতে নগদের মাধ্যমে 2000 নারীকে 2000 টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ উপহার তুলে দেন। এই অনুদান পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বঙ্গমাতার জন্মদিনে এই উদ্যোগে যুক্ত হতে পেরে নগদ পরিবার গর্বিত বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক। পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে লিওনেল মেসির যোগ দেওয়াটা প্রায় নিশ্চিত বলছে বিশ্ব গণমাধ্যম। শীঘ্রই আর্জেন্টাইন মহাতারকার ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে তারা। এদিকে পিএসজি সমর্থকরা মেসিকে স্বাগত জানাতে এরই মধ্যে ক্লাবের বাইরে উৎসব করা শুরু করে দিয়েছেন। এস এম আশরাফের রিপোর্ট। স্প্যানিশ সময় দুপুরের মধ্যে সব আনুষ্ঠানিকতা সেরে ক্লাব ছেড়েছেন লিওনেল মেসি। কিন্তু প্রিয় ফুটবলারের বিদায়টা তখনও মেনে নিতে পারেননি বার্সেলোনার বহু সমর্থক। গেটের বাইরে দাঁড়িয়ে তারা বলতে চাইলেন, ভেঙে দাও সব নিয়মকানুন, যে কোনো মূল্যে রেখে দাও তাদের মেসিকে। এভাবে শেষবারের মতো মেসির গাড়ির পেছনে ছুটতে ছুটতে বার্সেলোনা সমর্থকরা বিদায় জানান তাদের ক্লাব ইতিহাসের সেরা ফুটবলারকে। ন্যু ক্যাম্পের বাইরে যখন নীরবতা, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের সামনে তখন সমর্থকদের উৎসব। চুক্তি নিয়ে কোনো পক্ষই কিছু বলেনি, তবু ফরাসিরা যেন ধরেই নেন ক্লাব রাঙাতে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটি যাচ্ছেন পিএসজিতেই। মার্কাসহ আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে আগামী 48 ঘন্টার মধ্যে এই চুক্তি হতে চলেছে। বার্ষিক বেতন 25 মিলিয়ন ইউরোতে 3 বছরের চুক্তিতে নেইমার, ডি মারিয়াদের সঙ্গী হতে চলেছেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। এমন খবরে 24 ঘন্টার মধ্যে পিএসজির ফ্যান টোকেনের মূল্য 29 থেকে $45 উঠে গেছে। ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম বলছে 10 আগস্টের জন্য আইফেল টাওয়ার বুকিং দিয়ে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই। উদ্দেশ্য ফ্রান্সের ঐতিহ্যবাহী স্থাপনা রাঙানো মেসির ছবিতে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অস্ট্রেলিয়াকে টি-20তে সর্বনিম্ন 62 রানে অল আউট করল বাংলাদেশ। সাকিবের রেকর্ডের দিনে
4-1 সিরিজ জয় স্বাগতিকদের। 15ই আগস্টের মধ্যে দেশে আরও 54 লাখ টিকা আসবে। গণটিকা কেন্দ্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাচ্ছেন না অনেকেই। করোনায় দেশে আরও 245 জনের মৃত্যু। লকডাউন উপেক্ষা করে রাজপথে যানবাহন ও মানুষের ঢল। এবং পদ্মা সেতুর পিলারে এবার ধাক্কা দিল রোড ও ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।